আত্মপ্রকাশ করেই গণপরিষদ নির্বাচনের দাবিতে সোচ্চার হবে ছাত্রদের নতুন দল। সব মতাদর্শিক বিভাজনের ইতি টানার আশা। যদি গণপরিষদ নির্বাচন হয় তার জন্য আমরা আমাদের যোগ্য প্রার্থী যারা আছে তাদেরকে আমরা খুঁজে বের করব। অন্য রাজনৈতিক দলগুলো 5 যুগে যা করেছে এই রাজনৈতিক দল আগামী 1 যুগে তাদেরকে স্পর্শ শুধু করবে না, তাদেরকে ছাড়িয়ে যাবে। পানির ন্যায্য হিস্যা ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে তিস্তা নদী রক্ষা আন্দোলনের 48 ঘন্টার কর্মসূচি শুরু। তিস্তাপাড়ের 11টি স্থানে অবস্থান। চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে খাল খনন প্রকল্পের কাজ প্রায় শেষ। বর্জ্য ফেলা বন্ধ না হলে নাব্যতা রক্ষা কঠিন, বলছে বন্দর কর্তৃপক্ষ। ভিসার মেয়াদ শেষ হওয়া অভিবাসীদের ধরতে কঠোর অবস্থানে মালয়েশিয়া। বৈধতার সুযোগ পেতে কূটনৈতিক তৎপরতার আহ্বান প্রবাসীদের। স্বাগত এখন বাণিজ্যে। পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি আমি সুমাইয়া রাজি। রাজনীতিতে আত্মপ্রকাশ করে জাতীয় নির্বাচন নয় গণপরিষদ নির্বাচনের দাবিতে সোচ্চার হবে ছাত্রদের নেতৃত্বে গঠিত নতুন দল। তারুণ্য নির্ভর এই দল আগের সব মতাদর্শিক বিভাজনের ইতি টেনে নতুন রাজনৈতিক বন্দোবস্ত করবে। দলটির তরুণ নেতারা বলছেন, শীর্ষ নেতৃত্বে নির্বাচনে বিতর্ক উঠলেও এটি গণতান্ত্রিক চর্চা হিসেবেই দেখছেন তারা। এদিকে জুলাই বিপ্লবের অর্জন ধরে রাখার পাশাপাশি গণতন্ত্র বিকাশের স্বার্থেই নতুন দলের প্রয়োজনীয়তা রয়েছে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। আরো জানাচ্ছেন জাওদ মাহমুদ। এক দফার যে সরকার এবং ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার বিলোপ ঘোষণা করছি, এর জন্য ছাত্র নাগরিকের অভ্যুত্থান আহ্বান করছি। 24-এ অভূতপূর্ব ঘটনার সাক্ষী হয় বাংলাদেশ। ছাত্র জনতার নেতৃত্বে স্বৈরাচারের কবল থেকে মুক্তির পর তৈরি হয় বৈষম্যহীন সমাজ নির্মাণের আকাঙ্ক্ষা। এমন একটি রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করতে চাই যেখানে আর কখনোই কোনো ধরনের স্বৈরতন্ত্র, কোনো ধরনের ফ্যাসিজম ফিরে আসবে না। সে প্রত্যাশাকে ধারণ করে চলতি মাসের শেষ সপ্তাহে নতুন রাজনৈতিক দল গঠনের লক্ষ্যে নানা কর্মসূচি ও জনমত তৈরিতে কাজ করছে জাতীয় নাগরিক কমিটি। প্ল্যাটফর্মটির নীতি নির্ধারণী পর্যায়ে কাজ করা তরুণ নেতারা বলছেন, পূর্বের সকল মতাদর্শিক বিভাজনের ইতি টানতে চান তারা। আমরা পোস্ট ইডিওলজিক্যাল সিচুয়েশনে আছি, যেটাকে আমরা বলছি যে উত্তর মতাদর্শক যে একটা অবস্থান, সেখানে আমরা আছি। সেখানে আমরা ডান বামের যে বিভাজন, সেই বিভাজন রেখাটি আমরা রাখতে চাই না। জুলাই গণ অভ্যুত্থানে অংশ নেয়া ছাত্রদের সামনে রেখেই নতুন দল গোছানোর কথা জানান নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। তারুণ্য নির্ভর হওয়ায় এই দল রাজনীতিতে পুরনোদের চেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বলে আশা তার। রাজনৈতিক দলটি আগে আসবে, এরপরে এই রাজনৈতিক দলের নাম বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় যাবে, তখন মানুষ এই নাম নিয়ে আলোচনা করবে। আমরা বিশ্বাস করি অন্য রাজনৈতিক দলগুলো 5 যুগে যা করেছে এই রাজনৈতিক দল তরুণদের নেতৃত্বে যেটা আসতে যাচ্ছে আগামী 1 যুগে তাদেরকে স্পর্শ শুধু করবে না, তাদেরকে ছাড়িয়ে যাবে। তরুণদের সমন্বয়ে দলের শীর্ষ নেতৃত্ব নিয়ে চলছে নানামুখী আলোচনা। নেতা নির্বাচনে বিতর্ক উঠলেও সেটিকে দলের গণতান্ত্রিক চর্চা হিসেবেই দেখছেন সংগঠনটির মুখপাত্র। এই ধরনের একটা মাইল্ড প্রতিযোগিতাকে আমরা মনে করি যে এটা দল গঠনের জন্য এবং দলের ডেমোক্রেসিকে স্ট্যাবলিশ রাখার জন্য এটা ভালো। নাহিদ ইসলাম একদম সুনির্দিষ্টভাবে চলে আসছেন, এরকম কোনো সিদ্ধান্ত আমাদের হয়নি। কে বা কারা হচ্ছে বিভিন্ন পোস্টগুলোতে বসবেন, এটা শুধু সদস্য সচিবের ক্ষেত্রে না, এখানে প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রে আমরা আসলে সকলের কাছ থেকে মতামতটা নেওয়ার চেষ্টা করব। দল গঠনের প্রক্রিয়া শেষ পর্যায়ে উল্লেখ করে নিজেদের নির্বাচনের প্রস্তুতির কথা বলেন সংগঠনটির সদস্য সচিব। জানান, গণপরিষদ নির্বাচন নিয়ে কাজ করবে নতুন দল। রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় হতে পারে নির্বাচনী জোটও। নতুন একটি সংবিধানের প্রেক্ষাপটে এবং সেই সংবিধানকে কার্যত প্রণয়নের দায়িত্ব যে গণপরিষদের হাতে, সেই গণপরিষদ নির্বাচনের কথা আমরা বলছি। যদি গণপরিষদ নির্বাচন হয় তার জন্য আমরা আমাদের যোগ্য প্রার্থী যারা আছে তাদেরকে আমরা খুঁজে বের করব। বাংলাদেশের প্রেক্ষাপটে এমন অনেক মানুষজনের সঙ্গে আমাদের হয়তো রাজনৈতিক জোটও হতে পারে। দেশের গণতন্ত্র বিকাশের স্বার্থেই ছাত্রদের দলের প্রয়োজনীয়তার কথা জানিয়ে এই রাজনৈতিক বিশ্লেষক বলছেন, নতুন দলের আদর্শিক ভিত্তি তৈরি করতে হবে। চ্যালেঞ্জ মোকাবিলায় তৃণমূল থেকে কেন্দ্রে ছাত্রদের বিকল্প নেতৃত্ব তৈরির পরামর্শ তার। এই বিপ্লবের সফলতার জন্য ছাত্রদের নিরন্তর উপস্থিতি, নিরন্তর
প্রেসার, নিরন্তর উপদেশনা এবং অবস্থান দরকার, প্রয়োজন। তৃণমূল থেকে একেবারে কেন্দ্রীয় পর্যায় পর্যন্ত লিডারশিপের বিকল্প লিডারশিপের অবস্থান তৈরি করা এটা খুবই কঠিন ব্যাপার। এটা রাজনৈতিক দলকে তার আদর্শিক দৃষ্টিভঙ্গি গোছাতে অনেক সময় লাগে। এটা তো এরকম না যে কোন ফাইয়া কোন, মানে বললাম আর হয়ে গেল। সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায় বিচার প্রতিষ্ঠার যে লড়াই শুরু হয়েছিল মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে, সেটি এখনও অধরা রয়ে গেলেও নতুন দলের মাধ্যমে সকল স্তরে সাম্য প্রতিষ্ঠায় কাজ করার কথা জানান তরুণ নেতারা। জাওয়াদ মাহমুদ, এখন, ঢাকা। তিস্তা নদীর পানির সুষ্ঠু বন্টন ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে চলছে 48 ঘন্টার অবস্থান কর্মসূচি। এ নিয়ে জানাতে গাইবান্ধার সুন্দরগঞ্জ তিস্তা পাড় থেকে যুক্ত হচ্ছেন মাজেদুর রহমান। মাজেদ, অবস্থান কর্মসূচিতে জনসমাগম কেমন দেখছেন জানাবেন। হ্যাঁ, রাত্রি আপনি জানেন যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, তিস্তা নদীর হিস্সা এবং তিস্তা বাঁচাও যে আন্দোলন, সে আন্দোলন কিন্তু আজ থেকে যে 48 ঘন্টা যে কর্মসূচি, সে কর্মসূচি কিন্তু কিছুক্ষণের মধ্যেই কিন্তু শুরু হবে। আমি যে জায়গাটিতে রয়েছি সেটি হলো গাইবান্ধা এবং কুড়িগ্রাম, এর মাঝে মাঝে যে সেতুটি রয়েছে হরিপুর সেতু, এই সেতুর নিচে এখানে যে জায়গাটিতে আমরা রয়েছি, এখানেই কিন্তু যে স্থানটি, এই স্থানেই কিন্তু যে আন্দোলনের 48 ঘন্টা আন্দোলনের যে কর্মসূচি, সে কর্মসূচি কিন্তু এখান থেকে শুরু হবে। আপনারা স্প্যান্ডেল দেখতে পাচ্ছেন, এই স্প্যান্ডেলে কিন্তু কিছুক্ষণ পরে কিন্তু এর উদ্বোধন হবে। আর যে কারণে আজকে 48 ঘন্টা আন্দোলন, সেটি হলো যে তিস্তার যে নদী আপনারা দেখছেন যে ধুধু বালুচর, এই বালুচরে এর কোনো পানি আসে না, শুকনো মৌসুমে কোনো পানি পাওয়া যায় না, অথচ যখনই ভরা মৌসুম, বর্ষা মৌসুম, সেখানে কিন্তু এখানে প্লাবিত হয়ে যায়, বিভিন্ন পথ ঘাট, মাঠ, বাড়িঘর প্লাবিত হয়ে যায়। এই পানির একটা যে ন্যায্য হিস্সা এবং এর যে একটা পরিকল্পনা, নদীর যে পাড় ভাঙ্গে এর পরিকল্পনা, মহাপরিকল্পনা, এটা বাস্তবায়নের লক্ষ্যে কিন্তু রংপুর বিভাগের যে মানুষগুলো এর ক্ষতিগ্রস্ত হয়, সে মানুষগুলো কিন্তু দীর্ঘদিন ধরে দাবি তুলছিল যে এর একটা সুষ্ঠু পরিকল্পনা বাস্তবায়ন এবং ন্যায্য হিস্সা যেন নিশ্চিত করা হয়। কিন্তু এখন পর্যন্ত এটি কোনো আলোর মুখ দেখেনি, বরঞ্চ নতুন নতুন করে চর জাগছে এবং পানির অভাবে কিন্তু মানুষের হাহাকার বাড়ছে। আর আপনারা জানেন যে 115 কিলোমিটার যে তিস্তার অববাহিকা এ রংপুর বিভাগে, সে বিভাগের এবারের যে প্রোগ্রামটি, এবারে যে আন্দোলনটি, সেটা কিন্তু 11টি স্থান থেকে কিন্তু এই আন্দোলনটি হচ্ছে। 115 কিলোমিটার অববাহিকা, বিভিন্ন পয়েন্ট থেকে কিন্তু এই আন্দোলনটি আজকে 12টা এবং 2টার মধ্যে কিন্তু বিভিন্ন পয়েন্টগুলোতে আন্দোলন শুরু হবে এবং এই আন্দোলন চলবে কিন্তু 48 ঘন্টা পর্যন্ত। এখানে বিএনপির যে ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলুর, তিনি এখানে আসবেন এবং এই স্থান থেকে তিনি এটা উদ্বোধন করবেন। তো এইভাবে কিন্তু আন্দোলনটা আজ থেকে শুরু হচ্ছে এবং 48 ঘন্টা চলবে। তো রাত্রি এই ছিল আমার কাছে এই গাইবান্ধা সুন্দরগঞ্জের যে চর এলাকার যে তিস্তা অববাহিকা, সেখান থেকে সর্বশেষ। তিস্তা নদীর পানির সুষ্ঠু বন্টন ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে চলছে 48 ঘন্টার অবস্থান কর্মসূচি। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন সহকর্মী মাজেদুর রহমান। চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা দূর এবং কর্ণফুলী নদীর নাব্য রক্ষায় 4 কিলোমিটার এলাকায় 8টি খালের মুখ খনন এবং বর্জ্য অপসারণের কাজ শেষের পথে। এতে কর্ণফুলী নদীর বাকলিয়া ও নতুন ব্রিজ এলাকায় লাইটারেজ জাহাজ ও ফিশিং বোট সহজে চলাচল করায় প্রাণ ফিরেছে নদীর তীরবর্তী জনজীবনে। আগামী জুনে প্রকল্পের কাজ শেষ হলেও নদীতে বর্জ্য পড়া রোধ না করা গেলে নাব্যতা রক্ষা কঠিন হবে বলে মনে করছে বন্দর কর্তৃপক্ষ। আরও জানাচ্ছেন হাজারা শিউলি। কর্ণফুলী নদীর তীর ঘেঁষেই দেশের লাইফলাইন চট্টগ্রাম বন্দরের জেটি, ইয়ার্ড এবং অন্যান্য স্থাপনার অবস্থান। তাই কর্ণফুলী নদীর নাব্যতা রক্ষা করা বন্দর এবং অর্থনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। অথচ প্রতিনিয়ত জোয়ারের পানির সাথে 60 লাখ নগরবাসীর ফেলা পলিথিন, প্লাস্টিক, গৃহস্থালী ও পয়ঃবর্জ্য এসে পড়ছে নদীতে। 37টি খাল দিয়ে প্রতিদিন প্রায় 2000 টন কঠিন বর্জ্য পড়ে ভরাট হচ্ছে এই নদী। এতে বাকুলিয়া ও নতুন ব্রিজ এলাকায় পলি জমে নদীর নাব্যতা কমায় ওই অংশে নৌযান চলাচল কার্যত বন্ধ হয়ে যায়, আর বর্ষায় ডুবে যায় নগরী। এই প্রেক্ষাপটে 2013 সালে 229 কোটি টাকা ব্যয়ে
মালয়েশিয়ান একটি প্রতিষ্ঠানকে ক্যাপিটাল ড্রেজিং এর কাজ দেয় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। তবে অনভিজ্ঞতার কারণে অর্ধেক কাজ রেখেই চলে যায় ঠিকাদার। পরে 2018 সালে সদরঘাট থেকে বাকলিয়ার চর পর্যন্ত ড্রেজিং করতে 242 কোটি টাকায় নৌবাহিনীকে কাজ দেয় বন্দর কর্তৃপক্ষ। সেই ব্যয় বর্তমানে বেড়ে দাঁড়িয়েছে 295 কোটি টাকায়। ইতিমধ্যে 55 লাখ ঘনমিটার বর্জ্য ও পলি খননের কাজ শেষ। তবে 8টি খালের মুখে পলিথিন, প্লাস্টিক সহ 7 মিটারের বর্জ্যের স্তর খনন করতে গিয়ে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হয়। আমাদের এই প্রকল্পের অংশ হিসেবে যে তাদের যে বিভিন্ন জাহাজের যে চলাচল, সেই চলাচলটা নিশ্চিত করছি। সেই সাথে সাথে যে বিভিন্ন প্লাস্টিক বর্জ্য এবং অন্য বর্জ্য যেগুলো আসছে, সেই বর্জ্যগুলো সরানোর মাধ্যমেও আমরা আমাদের যে চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসনকল্পে সহায়ক ভূমিকা পালন করছি। কর্ণফুলী নদীতে খননের কারণে বর্তমানে লাইটের জাহাজ, নোঙ্গর ও ফিশিং বোট নির্বিঘ্নে চলাচল করতে পারায় খুশি ব্যবসায়ী ও জেলেরা। কাদামাটি ছিল একদম ওই মধ্যের খাম্বা থেকে, জাহাজ টাজ চলাফেরা এদিকে করতে পারতো না। এখন মাটি কাটার পরে এখন জাহাজটা হ্যাঙ্কার দিতে পারতেছে বা নৌজন ভালো হচ্ছে। বেশিরভাগ পলিথিন ছিল, পলিথিনে ভর্তি ছিল। এখন ড্রেজিং করার পর অনেক সফলতা আসছে। তবে নদীতে বর্জ্য পড়া রোধে কার্যকর ব্যবস্থা না নিলে সারা বছরই নিয়মিত ড্রেজিং করতে হবে। এক্ষেত্রে জোয়ারের পানি নগরীতে প্রবেশ ঠেকাতে সিডিএ বিভিন্ন খালের মুখে স্লুইস গেট নির্মাণ করলেও সেগুলো যথেষ্ট প্রশস্ত নয় বলে অভিযোগ বন্দর কর্তৃপক্ষের। ড্রেজিংয়ের মাধ্যমে আমার পানির ফ্লোটা ঠিক রেখেছি। এটা শহরের ভিতরের অংশে যদি সিল ট্র্যাপের ব্যবস্থা করা হয়, তাহলে শহরে যেটা ওপেন, যেটা বর্জ্য প্লাস্টিক, পলিথিন এবং মানুষের ব্যবহৃত বর্জ্যসমূহ সরাসরি যদি নদীতে না আসে, তাহলে নদীর এই যে সিলট্রেশনের হার অনেক কমে যাবে। সেক্ষেত্রে আমাদের ড্রেজিংয়ের খরচও অনেক কমে আসবে। আগামী জুনের মধ্যে ড্রেজিং এর মাধ্যমে আরো 7 লাখ ঘনমিটার মাটি তোলা হবে নদী থেকে। তবে নদীতে বর্জ্যের প্রবেশ আটকাতে গার্বেজ ট্র্যাপ নির্মাণের আহ্বান চট্টগ্রাম বন্দরের। হাজার শিউলি, এখন চট্টগ্রাম। পাসপোর্ট ভেরিফিকেশন বাতিলের সিদ্ধান্তে স্বস্তি ফিরেছে প্রত্যাশীদের মাঝে। পুলিশি হয়রানি বন্ধে এমন উদ্যোগকে স্বাগত জানাচ্ছেন তারা। এ নিয়ে আরও জানাতে চট্টগ্রামের মনসুরবাদ বিভাগীয় পাসপোর্ট ও ভিসা কেন্দ্র থেকে যুক্ত হচ্ছেন শোয়েব রহমান। শোয়েব, পুলিশি ভেরিফিকেশন বন্ধ নিয়ে পাসপোর্ট প্রত্যাশীদের কি বলছেন তারা? আসলে পাসপোর্ট প্রত্যাশীরা কি বলছেন? পাসপোর্ট প্রত্যাশীদের প্রধান বক্তব্যই এখন হচ্ছে যে সিদ্ধান্ত সরকার নিয়েছে সেটি যাতে দ্রুত কার্যকর করা হয়। কারণ এরই মধ্যে সরকার জানিয়েছে তাদের ইতিবাচক মনোভাব যে তারা পাসপোর্টে পুলিশ ভেরিফিকেশন রাখবে না। এটি যেহেতু নাগরিক অধিকার, তাই পুলিশ ভেরিফিকেশন ছাড়াই যাতে এটি নাগরিকরা পেতে পারেন সেই ব্যবস্থা সরকার নেওয়ার উদ্যোগ নিয়েছে। তবে এখনও যেহেতু এটির আইন হয়নি বা এটি এখনও মাঠ পর্যায়ে কোনো নির্দেশনা আসেনি এবং কার্যকর হয়নি, তাই যারা পাসপোর্ট প্রত্যাশী রয়েছেন তারা চাচ্ছেন যে এই বিষয়টি যাতে দ্রুত বাস্তবায়ন করা হয়। তার অন্যতম প্রধান কারণ হচ্ছে পাসপোর্ট ভেরিফিকেশনের ক্ষেত্রে ভোগান্তির একটি অভিযোগ কিন্তু দীর্ঘদিনের ছিল। বিশেষ করে পুলিশ ভেরিফিকেশনের ক্ষেত্রে পুলিশদের সাথে অনৈতিক লেনদেনের একটি অভিযোগ ছিল দীর্ঘদিন ধরে এবং একই সাথে বারবার হয়রানি করার বিষয়টিও ছিল। এবং আমরা এখানে এসেও দেখতে পেয়েছি যে এক ব্যক্তি তিনি পেশায় শিক্ষকতা করেন, কিন্তু তিনি যেখানে ভোটার ছিলেন পরবর্তীতে ভোটার এলাকা পরিবর্তন করার কারণে তার পুলিশ ভেরিফিকেশনটি কিন্তু দুবার করতে হচ্ছে। প্রথমবার করার পরে সেটি পুনরায় তদন্তের জন্য বা পুনরায় ভেরিফিকেশনের জন্য কিন্তু পাঠানো হয়েছে এবং তিনি কিন্তু তার যে সময় ক্ষেপণ হচ্ছে সেটি নিয়ে তিনি ক্ষোভ জানাচ্ছেন যে তার পাসপোর্টটি খুবই জরুরি ছিল কিন্তু সেটি তিনি পাচ্ছেন না এই পুলিশ ভেরিফিকেশনের কারণে। যেহেতু পাসপোর্ট ভেরিফিকেশনের আগে অন্যান্য আরও অনেক তথ্যাদি দিতে হয়, অনেক সনদ দিতে হয় যেগুলো সরকার থেকে সরবরাহ করা হয়, বিশেষ করে এনআইডির মতো যে তথ্য রয়েছে বা যে সনদ রয়েছে সেটি দেওয়ার পরে আবার আসলে পুনরায় পুলিশ ভেরিফিকেশনের বিষয়টি কিন্তু যারা পাসপোর্ট প্রত্যাশী রয়েছেন বা নাগরিকরা রয়েছেন তারা মেনে নিতে পারছেন এবং তাদের বক্তব্য হচ্ছে যে পুলিশ ভেরিফিকেশনের যে ভোগান্তির বিষয়টি আছে সেটি যাতে সরকার দ্রুত কার্যকর পদক্ষেপের মাধ্যমে সেটি দূর করেন। অর্থাৎ এক ধরনের স্বস্তি ফিরে এসেছে এবং এই মুহূর্তে যেই চিত্র দেখছেন সেখানে মূলত পাসপোর্ট প্রদান করা হচ্ছে এবং এই জায়গা থেকে যারা পাসপোর্টের যে বিভিন্ন ধাপ অতিক্রম করে যারা এসেছেন তারাই আজকে পাসপোর্ট নিচ্ছেন এবং তারা বলছেন যে দীর্ঘ অপেক্ষা বা দীর্ঘ ভোগান্তির পরেই কিন্তু আসলে তারা পাসপোর্ট পাচ্ছেন। এবং অনেকেই আছেন যারা গ্রামে থাকেন কিংবা কর্মসূত্রে গ্রামের বাড়ি অন্য জায়গায় চট্টগ্রামের বাহিরে কিন্তু কর্মসূত্রে তারা দীর্ঘদিন ধরে চট্টগ্রামে অবস্থান করছেন। সেখানে তারা পাসপোর্ট করতে গেলে তাদের গ্রামে যখন পুলিশ ভেরিফিকেশনের জন্য যাওয়া হচ্ছে সেখানে
কিন্তু অনেকেই তাদেরকে চিনছেন না, এবং না চেনার কারণে কিন্তু অনেকেই আসলে এই যে পুলিশের যে ভেরিফিকেশন সেটি কিন্তু সম্ভব হচ্ছে না। তাকে আবারও সেই গ্রামে যেতে হচ্ছে, সেখানে গিয়ে পুলিশ কর্মকর্তা যিনি তদন্ত করছেন তার সাথে দেখা করতে হচ্ছে। এই যে একটি ভোগান্তি, যাওয়া আসা মিলিয়ে যার খরচ, সময় ক্ষেপণ, সবকিছু মিলিয়ে এই ভোগান্তি থেকে মুক্তির যেই বার্তা সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত যেটি নেওয়া হয়েছে সেটি যাতে দ্রুত কার্যকর হয় সেই বিষয়টি কিন্তু পাসপোর্ট প্রত্যাশীরা প্রত্যাশা করছেন। রাত্রি পাসপোর্ট ভেরিফিকেশন বাতিলের সিদ্ধান্তে স্বস্তি ফিরেছে প্রত্যাশীদের মাঝে। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন সহকর্মী শোয়েব রহমান। জনশক্তি রপ্তানিতে শীর্ষ জেলা কুমিল্লায় চাহিদা বাড়ছে কারিগরি শিক্ষার। রেমিটেন্স প্রবাহ বাড়াতে দক্ষ জনশক্তি নিশ্চিতে গুরুত্ব দিচ্ছে সরকার। প্রণোদনায় প্রশিক্ষিত করা হচ্ছে তরুণ শিক্ষার্থীদের। খালেদ সাইফুল্লাহর প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন কামরুল ইসলাম। মাত্র 12 টাকায় ভর্তি আর 3 মাসে 36 টাকা বেতনে দক্ষ জনশক্তি হিসেবে তৈরির সুযোগ পাচ্ছেন তরুণ তরুণীরা। কুমিল্লা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে দক্ষতা উন্নয়নের 12টি ট্রেডে প্রশিক্ষণ নিচ্ছেন তারা। প্রবাসে কর্মরত জনশক্তির বড় অংশই অদক্ষ। নানামুখী চ্যালেঞ্জে টিকতে না পেরে প্রতি বছর অনেক প্রবাসী দেশে ফিরে আসেন। তাই বহির্বিশ্বে জনশক্তি রপ্তানিতে নানা প্রতিবন্ধকতার বিষয়গুলো আমলে নিয়ে কুমিল্লা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে পরিচালিত হচ্ছে সময় উপযোগী কোর্স। জরিপ বলছে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণ শেষের 6 মাসের মধ্যেই 15% শিক্ষার্থী বিদেশ গমন করেন। কোর্স সম্পন্নের পর অন্তত অর্ধেক শিক্ষার্থী বিদেশে কর্মসংস্থানের সুযোগ পায়, বাকিদের কর্মসংস্থান হয় দেশেই। অটোমোবাইল লেভেল 1-এর যে কাজগুলো করে আমরা বিভিন্ন জায়গায় কর্মসংস্থান করতে পারি এবং এভাবে কর্মসংস্থানের মাধ্যমে আমরা নিজেদের পরিবার এবং ফ্যামিলিকে সাপোর্ট দিতে পারি। বিদেশে যেহেতু যাব, একজন স্কিল ওয়ার্কার হয়ে দক্ষ হয়ে বিদেশ যাওয়ার ইচ্ছে, হ্যাঁ, যাতে দেশের যাতে মান অক্ষুণ্ণ করতে পারে, রেমিটেন্স যোদ্ধা হতে পারে। ভালো কিছু পাইতেছি, আমরা শিখতে পারতেছি, যেটা আমাদেরকে ভবিষ্যতে অনেক এগিয়ে নিয়ে যাইব। বাইরে যাওয়ার পরে দক্ষতার সাথে আমরা কাজ দিতে পারবো এবং আমরা ভালো একটা উন্নত করতে পারবো। কারিগরি দক্ষতা উন্নয়নের পাশাপাশি বিদেশি ভাষা শিক্ষায় গুরুত্ব দেওয়া হয় কুমিল্লা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে। ইংরেজির পাশাপাশি চীনা, কোরিয়া, জাপান, হংকংয়ের ভাষায় কথা বলতে চলছে কোর্স। মাত্র 1000 টাকায় 4 থেকে 6 মাসে বিদেশি ভাষা শিখছে শিক্ষার্থীরা। ভাষাগত স্কিল যতটুকু বেশি, তার জন্য জাপানের রাস্তা ততটুকু সহজ। সুতরাং তার পুরোটাই জাপানের লাইফটা নির্ভর করবে তার ভাষাগত দক্ষতার উপর। লিখিত, শারীরিক, মৌখিক পরীক্ষার মাধ্যমে আমরা যাচাই বাছাই করে তারপরে আমরা 40 জন স্টুডেন্ট নেই, হয়তোবা 10 জন ওয়েটিং বেশি থাকে। প্রশিক্ষকরা জানায়, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও উদ্যোক্তা উন্নয়নে কারিগরি শিক্ষা অত্যন্ত জরুরি। বিশ্ববাজারে দক্ষ শ্রমিক রপ্তানির ফলে মাথাপিছু আয় বৃদ্ধি পায়, জীবনযাত্রার মানোন্নয়নের পাশাপাশি বাড়ে অর্থনৈতিক প্রবৃদ্ধি। রিফ্রিজারেশন এবং এয়ার কন্ডিশনিং এর উপরে আমরা প্রশিক্ষণ দিই, যারা তারা বিদেশে গিয়ে যাতে ভালোভাবে কাজ করে ইনকাম করতে পারে এবং দেশের রেমিটেন্সে সহযোগিতা করতে পারে। বিভিন্ন এখানে কোর্স আছে, এখানে অটোমেটিক মেকানিক্স, ড্রাইভিং আছে, ইলেকট্রিক্যাল আছে, আরএসি আছে, প্লাম্বিং আছে। এই বিভিন্ন অকুপেশনে সাধারণত আমাদের এখান থেকে সৌদি আরবেও যাওয়ার একটা মোটামুটি টাকামূল্যের সার্টিফিকেট অর্জন করার একটা ব্যবস্থা এখানে আছে। বছরে 2500 শিক্ষার্থী নিয়মিত ট্রেড কোর্সে অংশগ্রহণ করছে। গেল বছর 34,000 বিদেশগামী এখানে প্রি ডিপার্চার ওরিয়েন্টেশন কোর্সে অংশগ্রহণ করেছে। কারিগরি কোর্স শেষে মধ্যপ্রাচ্যে সরাসরি সক্ষমতা যাচাই পরীক্ষায় অংশ নিয়ে উচ্চ বেতনের চাকুরিও পাচ্ছেন শিক্ষার্থীরা। বিদেশে যারা যাচ্ছে একবারই মানে যাদের ভিসা যারা পেয়ে গেছে এরকম বা খুব কাছাকাছি সময় বিদেশ যাবে, তাদের আমাদের 3 দিনের প্রি ডিপার্চার ওরিয়েন্টেশন প্রোগ্রাম এখানে চালু আছে। যারা এখান থেকে ট্রেনিংয়ের পরপরই হয়তো ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স হয়ে গেলে খুব অল্প সময়ের ভিতরেই তারা বিদেশ চলে যাবে। 1977 সালে কুমিল্লা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রটি প্রতিষ্ঠিত হয়। বছরে গড়ে 1 লাখ জনশক্তি রপ্তানি হয়। সব মিলিয়ে জেলার প্রায় 14 লাখ প্রবাসী বিভিন্ন দেশে কর্মরত রয়েছেন। খালেদ সাইফুল্লাহ, এখন কুমিল্লা। গাইবান্ধার চরাঞ্চলে চলছে মরিচ ও ভুট্টা উত্তোলন। প্রতিদিনই শত শত টন মরিচ উত্তোলন হলেও মরিচ চাষিরা পাচ্ছেন না কাঙ্ক্ষিত দাম। একই অবস্থা ভুট্টার।
দাম না পাওয়ার পেছনে ফসল সংরক্ষণ কিংবা বিপণন ব্যবস্থা না থাকাকে দোষেন চাষিরা। বিস্তারিত মাজেদুর রহমানের প্রতিবেদনে ছবি তুলেছেন রবিউল ইসলাম। গাইবান্ধার ফুলছড়ি চরের বিস্তীর্ণ এলাকা জুড়ে হয়েছে মরিচ, ভুট্টা, গম আর বাদামের আবাদ। সকাল হলেই যমুনা পার হয়ে উৎপাদিত পণ্য নিয়ে হাট বাজারে ছোটেন চাষিরা। নদীতে পানি না থাকায় পণ্য পরিবহনের একমাত্র বাহন ঘোড়ার গাড়ি। গাইবান্ধায় ছোট বড় চরের সংখ্যা প্রায় 180টি। চাষিরা জানান, বাজার ভেদে লাল শুকনো মরিচ বিক্রি হয় 200 টাকা কেজি দরে, আর কাঁচা মরিচের কেজি মাত্র 18 টাকা। এ দামে মরিচ বিক্রি করে উৎপাদন খরচই উঠছে না। এ অবস্থায় মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে বাড়তি টোল ইস্যু। কষ্ট করে সেই চর থেকে নিয়ে আসছি, ঘোড়ার গাড়ি দিয়ে, নৌকা দিয়ে নিয়ে এসে এখানে বিভিন্ন খরচ দিয়ে আমাদের যে প্রোডাকশনের যে খরচটা হয়েছে উৎপাদন, সেই খরচ উঠতেছে না। খরচ না হলে 30-40 হাজার টাকা, মানে নিরান, মানে সার পানি দিয়া মরিচ তুলতে লাগে 150 টাকা মন। তোলা খরচ, নাও ভাড়া, গাড়ি খরচ, ঘোড়া গাড়ি খরচ। কৃষকদের কাছ থেকে সরাসরি মালিক অথবা বড় বড় কোম্পানিগুলো যদি ক্রয় করতো তাহলে কৃষকেরা একটু ন্যায্য দাম পাইতো আর কি। এমনিতেই উৎপাদিত পণ্যে মুনাফা কম পাচ্ছেন চাষিরা, তার উপরও আবার দিতে হচ্ছে বাড়তি খাজনা। আদায়কারীদের মুখেও উঠে আসে অতিরিক্ত টাকা নেওয়ার বিষয়টি। ইজারাদারদের 42 কেজিতে তারা 40 কেজি ধরে, তাদেরতে আবার এক মনে 30 টাকা দিতে হয়। এই সব মিলে আমাদের আসলে থাকে না। 42 কেজিটা হলে কাঁচামাল ওখানে ঘাটতি হওয়ার কারণে, আর সব জায়গাতেই 42 কেজি মন নেওয়া হচ্ছে, এখানে 2 কেজি সব জায়গাতেই দেওয়া হচ্ছে। ফসলের ন্যায্য দাম নিশ্চিতে স্থানান্তরযোগ্য শস্য সংরক্ষণাগারের উপর গুরুত্ব আরোপ করেন কৃষি অর্থনীতিবিদরা। একই সাথে বাজার ব্যবস্থা উন্নতি করার উপর জোর দেন তারা। চরে আমরা যদি ছোট্ট পরিসরে সংরক্ষণাগার করতে পারি, যেটা স্থানান্তরযোগ্য এবং যেটা সোলার দিয়েই করা সম্ভব, কোল্ড স্টোরেজ, যেটা আমি পল্লী উন্নয়ন একাডেমিতে একটি করেছি, এই সংরক্ষণাগারে যদি 1 মাস পর্যন্ত সবজি সংরক্ষণ করতে পারি তাহলে হয়তো কৃষকরা কিছুটা হলেও ন্যায্য মূল্য পাবে। চরাঞ্চলের পলিপড়া এসব জমিগুলোতে যেন সোনা ফলে। যেমন এই মরিচের জমিতে থোকায় থোকায় মরিচ ধরেছে। এছাড়া গম, ভুট্টা, বাদাম সবগুলোই যেন কৃষকের গোলা ভরে। তারপরেও নিশ্চিত হয় না এসব ফসলের দাম। তাদের দাবি এসব ফসলের দাম নিশ্চিতকরণের। গাইবান্ধার ফুলছড়ির গজারিয়া চর থেকে মাজেদুর রহমান, এখন। অমর একুশে বইমেলায় তরুণ বিক্রয় কর্মীরা শুধু বই বিক্রি করাই নয়, বরং গড়ে তোলেন বই পড়ার সংস্কৃতিও। পাঠকদের পরামর্শ দেয়া কিংবা বইয়ের প্রতি নতুনভাবে আগ্রহ সৃষ্টি করা সবই করে থাকেন তারা। তাই তো তাদের অংশগ্রহণে প্রতি বছর বই মেলা পায় ভিন্ন মাত্রা। তাজফিহা উখরুজের প্রতিবেদন। অমর একুশে গ্রন্থমেলা শুধু বই প্রেমীদের মিলন মেলাই নয়, কারো কর্মসংস্থান, কারো শখ, কারো বা বইয়ের সাথে বন্ধুত্বের মুহূর্তগুলো উপভোগের বিষয়। স্টলগুলোতে বই বিক্রি, পাঠকদের পরামর্শ দেওয়া আর পড়ার প্রতি আগ্রহ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন এই তরুণ বিক্রয় কর্মীরা। বইমেলায় কাজ করলে অনেক নতুন নতুন বইয়ের সাথে পরিচিত হওয়া যায়। কিছু লেখক নতুন, যাদের সাথে পরিচিত হতে ভালো লাগে, অনেক কিছু শেখার আছে এখান থেকে। বইমেলায় তরুণ বিক্রয় কর্মীদের উপস্থিতি শুধু বই বিক্রির জন্যই নয়, বরং বই পড়ার সংস্কৃতি গড়ে তুলতেও ভূমিকা রাখছে। এছাড়া কর্মজীবনের বন্ধুর পথকেও মসৃণ করে এই অভিজ্ঞতা। পড়াশোনার পাশাপাশি আমার সময় থাকে, আমার ক্লাস না থাকে, পরীক্ষা না থাকে, আমি যদি ফ্রি থাকি অবশ্যই আমি বইয়ের সাথে কাজ করার জন্য থাকবো আগামী বছর। প্রকাশকরা বলছেন, তরুণরা বই নিয়ে উৎসাহী এবং পাঠকের সাথে সহজেই যোগাযোগ স্থাপন করতে পারে। এছাড়া প্রযুক্তি জ্ঞানে এগিয়ে থাকায় অনলাইন প্রমোশন ও আধুনিক লেনদেন ব্যবস্থায় ভালো করছে তরুণরা। প্রকাশকদের সাথে সুর মিলিয়েছেন ক্রেতারাও। ওরা আসলে বোঝাতে পারে, যতটুকু ওদের স্টল সম্পর্কে একটা জ্ঞান ওরা খুব ভালোভাবে রাখে। এটা খুব ভালো লাগছে আমার থেকে। আমার চেয়ে 2-3 বছর বড় হইতে পারে, ছোট হইতে পারে, আমি না তাদের সাথে কানেক্ট করতে পারি, আমি তাদের সাথে ইন্টেলেকচুয়ালি কানেক্ট করতে পারি। বই সম্পর্কে তাদের সাথে সেই আড্ডাটা আমার সেখানে জমে উঠতেছে। যখন অ্যাপ্লাইয়ের আমরা একটা বিজ্ঞাপন দেই, তখন দেখি ম্যাক্সিমামই তরুণরা, স্টুডেন্ট যারা তরুণী, তারাই খুব আগ্রহের সাথে অ্যাপ্লাইটা করে। তরুণদের হাত ধরে সমৃদ্ধ হচ্ছে বইয়ের জগৎ। প্রাণবন্ত বইমেলায় তরুণরা যেন প্রাণ চাঞ্চল্যের প্রতীক।
অনেকেই মনে করে থাকেন এই অমর একুশে বইমেলার প্রাণ যেন শুধু পাঠকেরাই। তবে দ্বিমতের সুরে বলতেই হয়, এ মেলায় কর্মরত হাজার হাজার তরুণ বিক্রয়কর্মীরাও যেন ঠিক একই পরিমাণ প্রাণের সঞ্চার করছে এখানে। তাই তো প্রতি বছর এই সময়টির জন্য মুখিয়ে থাকেন তারা, এবং মেলা শেষে তাদের অভিজ্ঞতার ঝুলিতে নিয়ে ফেরেন নতুন নতুন সব গল্প। অমর একুশে বইমেলা থেকে তাজফিহা উখরোজ, এখন, ঢাকা। নানা আয়োজনের মধ্য দিয়ে বরিশালে চলছে বসন্ত বরণ অনুষ্ঠান। এ নিয়ে আরও জানাতে বরিশাল মহিলা কলেজ থেকে যুক্ত হচ্ছেন অমিত হাসান। অমিত, বসন্ত বরণ উৎসব ঘিরে আজ কি কি আয়োজন থাকছে? রাত্রি একটু জানিয়ে রাখি, প্রকৃতিতে বসন্ত কিছুদিন আগে আসলেও বরিশালে তা বরণ করা হচ্ছে আজ। নানা কারণে আসলে একটু দেরিতে হলেও বরিশাল নগরের যে মহিলা কলেজ মাঠ রয়েছে সেখানে এই উৎসবের আয়োজন করা হয়েছে, এবং সকাল থেকেই আমরা দেখেছি যে এই কলেজের যারা শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু সেজে গুজে আসলে মাঠে প্রবেশ করছেন কিংবা এই অনুষ্ঠান প্রাঙ্গণে প্রবেশ করছেন। ইতিমধ্যে যারা শিক্ষক রয়েছেন তারাও এসে পৌঁছেছেন, এবং এই আয়োজনকে ঘিরে বরিশালে নানা ধরনের কিন্তু অনুষ্ঠান রয়েছে। বিশেষ করে নাচ রয়েছে, গান রয়েছে, আবৃত্তি, এবং ছোট একটি মেলার আয়োজন করেছে যেখানে নানা ধরনের পিঠা পুলি সহ পোশাক গহনা সহ নানা ধরনের পণ্যের পসরা সাজিয়ে বসেছেন যারা শিক্ষার্থী রয়েছেন তারা। এবং ইতিমধ্যে দেখছেন যে মাঠে আসলে যারা শিক্ষক রয়েছেন, শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু এসে উপস্থিত হয়েছেন, এবং এমন অনুষ্ঠান প্রতি বছরই হচ্ছে এবং আগামীতেও যাতে এই অনুষ্ঠান অব্যাহত থাকে এমন প্রত্যাশা করেছেন যারা শিক্ষার্থী রয়েছেন তারা। এবং এই মাত্রই কিন্তু এই অনুষ্ঠানটি শুরু হলো, উপস্থাপনা চলছে, এর পরপরই কিন্তু মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই অনুষ্ঠানটা শুরু হবে। এবং শিক্ষার্থীরা বলছেন যে প্রতি বছরই তারা এই অনুষ্ঠানটি খুব জমজমাটভাবে উদযাপন করে, এবং এবারও সেটি হচ্ছে। একটু দেরিতে হলেও এই উৎসবটি যে হচ্ছে এ কারণে আসলে তারা খুশি, এবং তারা আরও বলছেন যে প্রতি বছর যেহেতু হচ্ছে আগামীতেও যাতে এই অনুষ্ঠানটি এরকমভাবে আয়োজন করে। এবং প্রকৃতিতে বসন্তের যে আবহাওয়া সেটি কিন্তু ইতিমধ্যে তৈরি হয়ে গিয়েছে, এবং সেই আবহাওয়া ধরে রাখতে কিংবা সেই আবহাওয়া উদযাপন করতেই কিন্তু এরকম আয়োজন করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা। এবং শিক্ষকরা বলছেন যে এই আয়োজনের মধ্যে দিয়ে শিক্ষার্থীরা তাদের পড়াশোনার পাশাপাশি বাংলাদেশের যে ঋতু, বাংলাদেশের যে ঐতিহ্য সংস্কৃতি সেগুলো সম্পর্কে জানতে পারবে। সুতরাং একটি শিক্ষা প্রতিষ্ঠানে এরকম আয়োজন বারবার হওয়া দরকার বলে শিক্ষকরা মনে করছেন। এবং শিক্ষার্থীরা আরও জানিয়েছেন যে এই বছরে এই বসন্তকে ঘিরে তারা অপেক্ষায় থাকে কবে আসলে বসন্ত আসবে, এবং এই বসন্ত উৎসবে তারা আয়োজন করবে, নানা আনন্দ করবে, সেই অপেক্ষায় তারা প্রতি বছরই থাকে, এবং সেই অপেক্ষার অবসান হয়েছে আজ। এবং একটু দেরিতে হলেও তারা এই আয়োজনটি করতে পারছে এমনটি, এতে আসলে সন্তোষ কিংবা খুশি হয়েছে যারা শিক্ষার্থীরা। এবং এখানে বিভিন্ন ধরনের আয়োজন রয়েছে, সেই আয়োজনকে ঘিরে সারাদিন ব্যাপী কিন্তু এখানে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তো বরিশাল থেকে এই ছিল বসন্তের আমার কাছে সর্বশেষ রাত্রি। বরিশাল মহিলা কলেজে চলছে বসন্ত বরণ অনুষ্ঠান। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন সহকর্মী অমিত হাসান। তিস্তা নদীর পানির সুষ্ঠু বন্টন ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে চলছে ৪৮ ঘন্টার অবস্থান কর্মসূচি। এ নিয়ে আরও জানাতে রংপুরের গঙ্গাচড়ার মহিপুর ব্রিজ এলাকা থেকে যুক্ত হচ্ছেন আমিরুল বাপ্পি। বাপ্পি, অবস্থান কর্মসূচিতে জনসমাগম কেমন দেখছেন জানাবেন? রাত্রি যেহেতু মূল যে আয়োজন সেটি শুরু হবে দুপুর ২টার পরে, জনসমাগম এখনও সেভাবে শুরু হয়নি, তবে আশা করছি যে 12টার মধ্যেই এখানে লোকজন চলে আসবে। আমি এখন দাঁড়িয়ে আছি গঙ্গাচড়ায় যে মহিপুর ব্রিজ আছে, মহিপুর ব্রিজের সংলগ্ন একদম চরের পাশে। এইখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে একদম প্রস্তুত হয়ে আছে যে সমাবেশ স্থল, সে স্থল প্রস্তুত হয়ে আছে, তাঁবু টাঙানো আছে এবং মঞ্চ তৈরি হয়ে আছে। এবং একটু জানিয়ে রাখতে চাই যে এখানে মহিপুর ব্রিজ আছে, মহিপুর ব্রিজের দুই পাশে মোট 3টি জনসমাবেশের স্থল নির্ধারণ করা হয়েছে। একটি রংপুর অঞ্চলের জন্য এবং বাকি 2টি লালমনিরহাট অঞ্চলের জন্য এখানে জনসমাগম হবে বলে আমরা জানতে পেরেছি। এই যে তিস্তার পানি যে অভিন্ন বন্টন নিয়ে যে চুক্তি বাস্তবায়ন এতদিন ধরে ঝুলে আছে, এত বছর ধরে আন্দোলনের ফলে কোনো ধরনের কোনো সুরাহা হয়নি, সেটারই একটা চূড়ান্ত রূপ বলা যায় যে তিস্তা নদী রক্ষা আন্দোলন নামের একটি সংগঠন এই কর্মসূচিটি দিয়েছে 48 ঘন্টার। এবং এই 48 ঘন্টা ধরে এই তিস্তা নদী রক্ষা আন্দোলন সংগঠনের সাথে একাত্মতা ঘোষণা করেছেন বিভিন্ন রাজনৈতিক দল।
এবং তারা সেই রাজনৈতিক দলের নেতাকর্মীরা আসবেন এখানে তাদের দাবি দাওয়া পেশ করবেন এবং ন্যায্য হিস্সা যেটি আছে তিস্তা নদীর পানি পাওয়ার সেই দাবিটি তুলে ধরা হবে এবং তিস্তা যে মেগা প্রকল্প এটি যেন দ্রুত বাস্তবায়ন হয় এই দাবিটি তুলে ধরা হবে আজ এই দুদিনের সমাবেশে। এবং এই দুদিনের যে কর্মসূচি, এই কর্মসূচিতে শুধু যে রাজনৈতিক বা এই দাবি দেওয়ার বক্তব্য থাকবে তা নয়, এছাড়া বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন তাদের নিজেদের মতো করে বিভিন্ন ধরনের উপস্থাপনা করবেন। এর মধ্যে রয়েছে নাটক, গান, সিনেমা সহ যত ধরনের কর্মসূচি এখানে আছে তার সবগুলোই আমরা দেখতে পাবো এবং আলোক প্রজ্বলন আছে। এছাড়াও যে দাবি দেওয়া সংক্রান্ত যেসব বিভিন্ন কর্মসূচি থাকে সেগুলো তারা এখানে উত্থাপন করবেন বলে আমরা জানতে পেরেছি। এবং এইখানে গঙ্গাচড়ায় এখানে আসার কথা রয়েছে হচ্ছে জুনায়েদ সাকির, তিনি হয়তো দুপুরের মধ্যে এসে পৌঁছাবেন বলে আমরা আশা করছি। তো রাত ছিল রংপুরের গঙ্গাচড়া থেকে সমাবেশ নিয়ে আমার কাছে সবশেষ অবস্থা। তিস্তা নদীর পানির সুষ্ঠু বন্টন ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে চলছে 48 ঘন্টার অবস্থান কর্মসূচি। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন আমিরুল পাপ্পি। এবারে দেশের বাইরের প্রসঙ্গ। ভিসার মেয়াদ শেষ এমন বিদেশিদের ধরতে আবারও কঠোর অবস্থানে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ। অভিবাসী অধ্যুষিত বিভিন্ন এলাকায় প্রতিদিনই চলছে তল্লাশি অভিযান। অন্যান্য দেশের পাশাপাশি আটক হচ্ছেন অনেক বাংলাদেশিও। এতে নানা কারণে অবৈধ হওয়া প্রবাসীদের দিন কাটছে উদ্বেগ উৎকণ্ঠায়। বৈধতার সুযোগ পেতে ঢাকা কুয়ালালামপুরের কূটনৈতিক তৎপরতার আহ্বান তাদের। মালয়েশিয়া থেকে শাহরিয়ার তারিকের প্রতিবেদন। মালয়েশিয়ায় থাকা অবৈধ অভিবাসীদের নিজ দেশে ফিরতে প্রত্যাবাসন কর্মসূচির মেয়াদ শেষ হয় গত বছরের ডিসেম্বরে। তবে ওই সময়ের মধ্যে যারা অনলাইনে নাম নিবন্ধন করেছেন এবং কোনো কারণবশত ইমিগ্রেশন এনফোর্সমেন্ট বিভাগে উপস্থিত হতে পারেননি, এমন অভিবাসীদের প্রত্যাবাসনে সম্প্রতি 21 মার্চ পর্যন্ত সুযোগ দেওয়ার ঘোষণা দেয় মালয়েশিয়া সরকার। এই সুযোগ দিলেও সার্বিকভাবে অবৈধ অভিবাসী আটকে তল্লাশি অভিযান জোরদার করেছে মালয়েশিয়া। দেশটির অভিবাসন বিভাগের নেতৃত্বে প্রায় প্রতিদিনই চলছে যৌথ বাহিনীর অভিযান। অভিবাসী অধ্যুষিত বিভিন্ন হটস্পটে চালানো হচ্ছে জটিকা তল্লাশি। ধরে নিয়ে যাওয়া হচ্ছে অবৈধভাবে বসবাস করা অভিবাসীদের। এ তালিকায় আছেন অনেক বাংলাদেশিও। আমাদের কাগজপাতি থাকা অবস্থায়ও আমাদের কাজ কাম নাই। এখন তো আমাদের নিজের ইচ্ছামতভাবে অবৈধ হয়ে যেতে হবে। কিসের জন্য? আজ 9 মাস বসে আছি, আমাদের কাছে এখন টাকা নাই। আমরা বাড়ির থেকে টাকা নিয়ে এসে কয়দিন চলবো? যারা অবৈধ আছে তারা কাজে কামে যেতে তাদের কষ্ট হচ্ছে, বাজারে যেতে পারছে না, খাওয়া দাওয়ার সমস্যা হচ্ছে, রুমে থাকতে ভয় পাচ্ছে। এদিকে অবৈধ বিদেশিদের তথ্য দিতে স্থানীয়দের আহ্বান জানাচ্ছে দেশটির অভিবাসন বিভাগ। কর্তৃপক্ষের এমন কঠোর পদক্ষেপের ফলে অবৈধরা চাকরি থেকেও বরখাস্ত হচ্ছেন। এমনকি গেল বছর বন্ধ হওয়া কলিং ভিসায় আসার পরও কাজ না পেয়ে দেশে ফিরতে হয়েছে অনেককেই। কেউ কেউ কাজের সুযোগের আশায় ঝুঁকি নিয়ে রয়ে গেছেন অবৈধ হয়েই। এ অবস্থায় নতুন করে বৈধতার সুযোগের আশায় মালয়েশিয়ার সঙ্গে ঢাকার কূটনৈতিক তৎপরতা শুরুর অনুরোধ প্রবাসীদের। আমি 1 বছর 1 মাস আসছি মালয়েশিয়াতে, এ পর্যন্ত কোনো কাজ পাই নাই। কাজ নাই তো আমি দেশ থেকে টাকা এনে ভিসা লাগাইছি, এরকম অনেকেই আছে। আমাদের সরকার যদি এই দেশের সরকারের সাথে কোনো যোগাযোগ করতো বা যে কোনো একটা সিদ্ধান্ত নিত তো আমার জন্য ভালো হতো। কেবল অবৈধরাই নয়, ভিসা শর্ত লঙ্ঘনকারীদেরও আনা হচ্ছে আইনের আওতায়। অপরাধ ভেদে সাজার মুখোমুখি করা হচ্ছে কর্মী ও নিয়োগকর্তাকেও। বিভিন্ন সময় আটক হয়ে কারাভোগের পর সম্প্রতি 23 বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া। দেশে ফেরত যাওয়ার এমন ঝুঁকি থেকে মুক্তি পেতে অন্তর্বর্তী সরকারকে দ্রুত উদ্যোগ নেওয়ার আহ্বান প্রবাসীদের। এতে রেমিটেন্স প্রবাহে গতি কমার ঝুঁকি কমবে বলেও মত তাদের। শাহরিয়ার তারেক, এখন মালয়েশিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থনে ইরানের বিরুদ্ধে লড়াই সম্পূর্ণ করার অঙ্গীকার করলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনয়ামিন নেতানিয়াহু। রোববার জেরুজালেম সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। গত 16 মাসে
গত 16 মাসে ইরানের বিরুদ্ধে ইসরায়েল শক্তিশালী আঘাত হানতে পেরেছে বলে দাবি নেতানিয়াহুর। এছাড়া হামাস সব জিম্মিকে মুক্তি না দিলে গাজায় নরকের দরজা খুলে দেওয়ার হুমকি পুনর্ব্যক্ত করেন তিনি। এ সময় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, কিছুতেই ইরানকে পারমাণবিক ক্ষমতাধর হতে দেওয়া যাবে না। মধ্যপ্রাচ্যে শান্তির জন্য হুমকি, এমন সব কিছুর পেছনে ইরানের হাত আছে বলেও মন্তব্য করেন তিনি। গাজা যুদ্ধবিরতি চুক্তি নিয়ে সন্দেহ জানিয়ে হামাসকে নির্মূল করতে হবে বলে মন্তব্য করেন রুবিও। এদিকে ইসরায়েলি হামলায় দক্ষিণ গাজায় 3 পুলিশ সদস্য নিহত হওয়ায় দেশটির বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে হামাস। দীর্ঘদিন পর জাতীয় স্টেডিয়ামে শুরু হয়েছে জাতীয় অ্যাথলেটিক্স প্রতিযোগিতা। এ বিষয়ে বিস্তারিত জানাতে জাতীয় স্টেডিয়াম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফ রওশন। রওশন, দীর্ঘ বিরতিতে জাতীয় স্টেডিয়ামে এমন আয়োজনে অ্যাথলেটদের উচ্ছ্বাস কেমন দেখছেন? রাত্রি নিশ্চয়ই আসলে অনেকদিন পর জাতীয় অ্যাথলেটিক্স ট্র্যাক জাতীয় স্টেডিয়াম যেটা হয়েছে, সেইখানে জাতীয় স্টেডিয়াম নতুন নামে কিন্তু আসলে অ্যাথলেটরা অ্যাথলেটিক্স ট্র্যাকে নেমেছে। আমি আপনাকে জানিয়ে রাখতে চাই, গেল বছর ফেব্রুয়ারিতে কিন্তু অ্যাথলেটিক্স ট্র্যাকে অ্যাথলেটিক্স জাতীয় প্রতিযোগিতাটি সম্পন্ন হয়েছিল এই বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামেই। তবে এইবার কিন্তু নতুন নাম হওয়ার পরে তারাই প্রথমবার অ্যাথলেটিক্স ট্র্যাকে তারা খেলতে নেমেছে এবং এবারের প্রতিযোগী কিন্তু 438, পুরুষ প্রতিযোগী হচ্ছে 338 এবং নারী প্রতিযোগী হচ্ছে 100 জন। এবং আজকে আমরা যেটা বলি যে দ্রুত মানবীর যে খেতাব অর্জনকারী, সেটা কিন্তু এখন তৃতীয় বাছাইয়ের একটু পরে শুরু হবে পুরুষদের। নারীদের এখনো শুরু হয়নি, তবে বিকাল 3টার ফাইনাল শুরু হবে। 3টা এবং 3:15টায় নারীদের 100 মিটার স্প্রিন্টের ফাইনাল প্রতিযোগিতা শুরু হবে। আজকে কিন্তু এই জাতীয় অ্যাথলেটিক্স প্রতিযোগিতা উপলক্ষে আজকে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আসবেন, প্রধান উপদেষ্টা। তার আসলে এখানে আসার কথা 3টা নাগাদ, তখনই উদ্বোধন করা হবে আসরে। আপনাকে একটা বলতে চাই, জাতীয় অ্যাথলেটিক্স ট্র্যাক বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম শুরু হওয়ার পরে সংস্কার কাজ যেটি শুরু হয়েছে, সেটি 4 বছর শুরু হওয়ার পরে কিন্তু আর্মি স্টেডিয়ামে তারা কখনোই আসলে এই প্রতিযোগিতা আসলে থেমে যায়নি, আর্মি স্টেডিয়ামে হয়েছে। এবং গেল বছর কিন্তু স্টেডিয়ামের অর্ধেক কাজের মধ্যেই কিন্তু তারা আসলে অ্যাথলেটিক্স প্রতিযোগিতা সম্পন্ন করেছে। আমরা এখন দেখতে পাচ্ছি যে জাম্প, নারীদের হাই জাম্প অনুষ্ঠিত হচ্ছে। হাই জাম্প এটা হচ্ছে ফাইনাল রাউন্ডের আগে বাছাই পর্ব চলছে। সেই বাছাই পর্ব আজকে কিন্তু জাতীয় অ্যাথলেটিক্স ট্র্যাকের যে 3 দিন ব্যাপী যে আয়োজন, সেটার প্রথম দিন সকাল 9টা থেকেই শুরু হয়েছে। 1500 মিটার দৌড় দিয়ে নারী পুরুষের ফাইনাল রাউন্ড দিয়ে আসলে অ্যাথলেটিক্স প্রতিযোগিতার শুরু হয়েছে আয়োজন। তারপরে 400 মিটার এবং এখন পরবর্তীতে চলছে এখন হাই জাম্প প্রতিযোগিতা। এরপর বিকাল থেকে সবগুলো ইভেন্টেরই কিন্তু আপনার ফাইনাল রাউন্ড হবে প্রথম দিনের আয়োজনে। আরেকটা বিষয় জানিয়ে রাখতে চাই রাত্রি আপনাকে, এইবার কিন্তু প্রাইজ মানিতে আয়োজকরা বাড়িয়ে দিয়েছে। সেটা হচ্ছে গতবার এটা ছিল 3-2-1 এবং এটা কিন্তু এবার প্রথম, দ্বিতীয়, তৃতীয়র জন্য কিন্তু 6, 4 এবং 1000 হয়েছে। এবং যারা রেকর্ড করবে তাদের জন্য গেলবার যেটা 5000 ছিল, এটা কিন্তু এবার 10,000-এ তাদেরকে বর্ধিত করা হয়েছে। তো রাত্রে এই ছিল আমার কাছে জাতীয় স্টেডিয়াম থেকে। জাতীয় স্টেডিয়ামে শুরু হয়েছে জাতীয় অ্যাথলেটিক্স প্রতিযোগিতা। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন শরীফ রওশন। শেষ করছি এখন বাণিজ্য, যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। আত্মপ্রকাশ করেই গণপরিষদ নির্বাচনের দাবিতে সোচ্চার হবে ছাত্রদের নতুন দল। সব মতাদর্শিক বিভাজনের ইতি টানার আশা। যদি গণপরিষদ নির্বাচন হয়, তার জন্য আমরা আমাদের যোগ্য প্রার্থী যারা আছে তাদেরকে আমরা খুঁজে বের করব। অন্য রাজনৈতিক দলগুলো 5 যুগে যা করেছে, এই রাজনৈতিক দল আগামী 1 যুগে তাদেরকে স্পর্শ শুধু করবে না, তাদেরকে ছাড়িয়ে যাবে। পানির ন্যায্য হিস্সা ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে তিস্তা রক্ষা আন্দোলনে 48 ঘন্টার কর্মসূচি শুরু। নদীর 11টি পয়েন্টে অবস্থান। চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে খাল খনন প্রকল্পের কাজ প্রায় শেষ। বর্জ্য ফেলা বন্ধ না হলে নাব্যতা রক্ষা কঠিন, বলছে বন্দর কর্তৃপক্ষ। ভিসার মেয়াদ শেষ হওয়া অভিবাসীদের ধরতে কঠোর অবস্থানে মালয়েশিয়া। বৈধতার সুযোগ পেতে কূটনৈতিক তৎপরতার আহ্বান প্রবাসীদের।
এই ছিল এখন বাণিজ্যের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।